আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। 18তম নিবন্ধনের লিখিত পরীক্ষাকে সামনে রেখে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিষয়ে আমাদের যেই ধারাবাহিক ক্লাস চলছিল, আজকে তার শেষ পর্ব। এবং আপনারা সবাই আর মাত্র একদিন পরেই পরীক্ষার হলে পরীক্ষার জন্য বসবেন। তো আজকে আমার কথা দেওয়া ছিল যে আজকে আমরা সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে এবং আপনারা আমার চ্যানেলে বা ক্লাসের নিচে যে মন্তব্যগুলো প্রশ্নগুলো করেছিলেন তারই প্রেক্ষিতে আমরা আজকে একটা ক্লাস নেব। তো আমি 20টা 40টা প্রশ্ন দিয়ে আজকের ক্লাসটা সাজিয়েছি। খুবই সংক্ষিপ্তভাবে আমি আপনাদেরকে উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব। আজকে আমাদের দেখতেই পাচ্ছেন যে আমাদের চাকরি পরীক্ষার জন্য সাম্প্রতিক খেলাধুলার গুরুত্বপূর্ণ তথ্য আমি এটা দিয়ে শুরু করব। তার আগে বলে নিই যে আপনারা যেহেতু পরীক্ষা আর মাত্র একদিন আছে, আপনারা পরীক্ষা আশা করি ভালো হবে ইনশাল্লাহ। আপনারা একবার করে সব কিছু রিভাইজ দিয়ে নেবেন। কালকে খুব বেশি পড়াশোনা করার দরকার নাই। কালকে চেষ্টা করবেন স্বাভাবিকভাবেই খুব ইজি থাকা এবং একবার করে চোখ বুলাইতে পারেন, আমার ক্লাসগুলো একবার করে দেখতে পারেন সবগুলাই। কারণ ক্লাসগুলো দেখলে আপনার প্রেশারটা হবে না, আর আপনি যদি বই পড়তে চান তাহলে আপনার মধ্যে প্রেশার কাজ করবে। তো আপনার প্রেশারটা রিলিজ করার জন্য আপনি কালকে ফ্রি থাকার চেষ্টা করবেন। আজকে রাত্রে আপনারা যতটুকু পড়াশোনা করার তা করার চেষ্টা করবেন। তো চলুন আমরা শুরু করি। সাম্প্রতিক প্রশ্ন নিয়ে আমরা শুরু করি। দেখুন, আমাদের প্রথম 2024 সালে আমরা জানি যে একটা টি-20 বিশ্বকাপ কয়েকদিন আগে শেষ হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ একটা অংশ। তো আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছে আমরা জানি, যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের যৌথ আয়োজনে। এটা হলো টি-20 বিশ্বকাপের নবম আসর, যেখানে 20টা দল অংশগ্রহণ করে। 2 নম্বর প্রশ্ন দেখেন, আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2024-এর চ্যাম্পিয়ন দলকে ভারত দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়। সাউথ আফ্রিকাকে 7 রানে পরাজিত করে ভারত দ্বিতীয়বারের মতো টি-20 বিশ্বকাপ জিতে নেয়। তারপরে 3 নম্বর প্রশ্ন কি, আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2024 এর সর্বাধিক রান সংগ্রহ করেছে আফগানিস্তানের ব্যাটার রহমতুল্লাহ গুরবাজ। তিনি 281 রান করেন, আপনারা দেখতেই পাচ্ছেন। আবার আইসিসি টি-20 বিশ্বকাপ 2024-এর সর্বাধিক উইকেট শিকারীও সেই আফগানিস্তানের একজন আছেন, তিনি হলেন ফজল হক ফারুকি এবং আর্শদীপ সিং। ভারতের 17টি করে তারা দুজন উইকেট অর্জন করে। 5 নম্বর প্রশ্ন, আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2024 এর ম্যান অফ দ্য ফাইনাল হন কে? বিরাট কোহলি ভারতের বিশ্বখ্যাত ব্যাটার, যিনি ম্যান অফ দ্য ফাইনাল হয়েছিলেন। এবং আইসিসি 6 নম্বর প্রশ্নে চলে যায়, আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট 2024-এর ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছেন জসপ্রীত বুমরা, তিনিও ভারতের খেলোয়াড়। 7 নম্বর প্রশ্নে চলে যায়, আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেট এর 10ম আসর কবে এবং কোথায় অনুষ্ঠিত হবে? 2026 সালে ভারত এবং শ্রীলঙ্কায় যৌথভাবে অনুষ্ঠিত হবে। টি-20 বিশ্বকাপ 10ম আসর যেটা 2026 সালে হবে, সেটা শ্রীলঙ্কা এবং ভারতের যৌথভাবে আয়োজন করবে। তারপরে 8 নম্বর প্রশ্ন, আইসিসি টি-20 বিশ্বকাপ ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ উইকেট শিকারী কোন বোলার? দেখুন, এই প্রশ্নটা আসতে পারে। বাংলাদেশের সাকিব আল হাসান সর্বোচ্চ 50টা উইকেট নিয়েছে টি-20 বিশ্বকাপ ক্রিকেটে। আর সর্বোচ্চ রান সংগ্রাহক হলেন বিরাট কোহলি, 1292 রান করেছেন তিনি আইসিসি টি-20 বিশ্বকাপে। আবার আমরা টি-20 বিশ্বকাপের আগে চলে যাই 23-এর আইসিসি 50 ওভারে, যেটা আমাদের ওডিআই বিশ্বকাপ হয়, যেটা সবচেয়ে জনপ্রিয় খেলার মধ্যে একটা। এই খেলাটারও খুঁটিনাটি আপনাদের একটু জানা দরকার। তো 9 নম্বর প্রশ্নে আমি চলে আসি, ভারতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ ক্রিকেট 2023। আমরা জানি 2023 সালের বিশ্বকাপটা কোথায় অনুষ্ঠিত হয়েছিল? ভারতে। সেটা কততম আসর ছিল? 13তম আসর। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর চ্যাম্পিয়ন দলকে অস্ট্রেলিয়া ষষ্ঠবারের মতো, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, ষষ্ঠবারের মতো কি চ্যাম্পিয়ন হয়। আর এই বিশ্বকাপ ক্রিকেট 2023-এর রানার আপ হয়েছিল ভারত। বিশ্বকাপ ক্রিকেট 2023-এর একমাত্র ডাবল সেঞ্চুরিয়ান ছিলেন অস্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েল। আপনারা জানেন যে আফগানিস্তানের বিপক্ষে একটা হারা ম্যাচ, এই ম্যাক্সওয়েলই ডাবল সেঞ্চুরি 201 রান করে ম্যাচটা জিতে তিনি মাঠ ছাড়েন। তারপরে চলে যান 13 নম্বর প্রশ্নে। 13 নম্বর প্রশ্নে, বিশ্বকাপ ক্রিকেট 2023-এর সর্বোচ্চ রানের মালিক ছিলেন কে? বিরাট কোহলি, ভারতের ব্যাটার, বিশ্ববিখ্যাত ব্যাটার, 765 রান করে তিনি সর্বোচ্চ রানের মালিক ছিলেন 2023 বিশ্বকাপে। 2023 বিশ্বকাপ ওডিআই বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারীও একজন ভারতীয় ছিল, যার নাম মোহাম্মদ শামি। তিনি সর্বোচ্চ 24টি উইকেট অর্জন করেছিলেন। 2023 বিশ্বকাপে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন কে? বিরাট কোহলি। দেখেন, 2024-এ ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন, ম্যান অফ দ্য ফাইনাল হয়েছেন কিন্তু বিরাট কোহলি। আবার 2023-এ ম্যান অফ দ্য টুর্নামেন্ট হয়েছিল কে? সেই একই বিরাট কোহলি। তারপরে 16 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেট 2023-এ ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছিলেন, ম্যান অফ দ্য ফাইনালস নির্বাচিত হয়েছিলেন ট্র্যাভিস হেড, অস্ট্রেলিয়ার। 17 নম্বর প্রশ্ন, বিশ্বকাপ ক্রিকেট 2023-এ বাংলাদেশের পক্ষে একমাত্র সেঞ্চুরিটি করেন কে? মাহমুদুল্লাহ রিয়াদ। এবং সেই মাহমুদুল্লাহ রিয়াদই কিন্তু সর্বোচ্চ 328 রান করেন, যে মাহমুদুল্লাহ রিয়াদকে টিমে নেওয়া হচ্ছিল না। আচ্ছা, 18 নম্বর প্রশ্ন, প্রথম বাংলাদেশি হিসেবে বিশ্বকাপ ক্রিকেটে কোন আম্পায়ার দায়িত্ব পালন করেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই শরীফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত অসাধারণ আম্পায়ারিং করেন এবং তিনি বাংলাদেশের প্রথম আম্পায়ার, যিনি আপনার হচ্ছে
বিশ্বকাপে খেলা পরিচালনা করার সুযোগ পান। আমরা চলে যাই পরবর্তী প্রশ্ন, 19 নম্বর প্রশ্ন। পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট কত সালে এবং কোথায় অনুষ্ঠিত হবে? পরবর্তী বিশ্বকাপ ক্রিকেট, এটাকে আমরা ওডিআই বিশ্বকাপ ধরি, আইসিসি ওডিআই বিশ্বকাপ এটা হবে। আমরা যদি একটু কারেকশন করে নিই, আইসিসি ওডিআই এটা লিখে নিতে হবে। ওডিআই বিশ্বকাপ ক্রিকেট 2027 সালে দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া, জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে, যেটা হলো বিশ্বকাপের 14তম আসর, যেটা হলো বিশ্বকাপের 14তম আসর। ঠিক আছে, তাহলে 2027 সালে 14তম আসর দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবুয়েতে অনুষ্ঠিত হবে। 20 নম্বর কোশ্চেন, 2026 সালের ফিফা বিশ্বকাপ কোথায় অনুষ্ঠিত হবে? ভেরি গুড। আরেকটা গুরুত্বপূর্ণ কোশ্চেন, কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে, যেটা ফিফা ফুটবল বিশ্বকাপের 23তম আসর। এবার 2022 থেকে একটু রিভিউ করে নিই। 2022 বিশ্বকাপের সংক্ষিপ্ত তথ্য আপনাদের একটু জানাইনি। চ্যাম্পিয়ন হয়েছিল কি আমরা জানি আর্জেন্টিনা, এবং রানার আপ হয়েছিল ফ্রান্স। সেরা খেলোয়াড় ছিলেন লিওনেল মেসি, যিনি এখন আসলেই সেরা খেলোয়াড়, কোনো সন্দেহ নাই। তারপর সর্বোচ্চ গোলদাতা ছিলেন কিলিয়ান এমবাপ্পে ফ্রান্সের। সেরা গোলরক্ষক ছিলেন 22 বিশ্বকাপে এমিলিয়ানো মার্টিনেজ আর্জেন্টিনার গোলরক্ষক। এবার আপনাদের প্রশ্ন উত্তরে চলে যায়। আপনারা প্রশ্ন করেছেন, এই প্রশ্নটা অনেক বেশি করেছেন, সিজার, যদি আপনারা বলছিলেন সিজার কাট কি, সিজার কাট কি, আমি আসলে প্রশ্নটা কোথাও পাই নাই। হবে সিজার লাফ কি, কোন খেলার সাথে সম্পৃক্ত? দেখেন উচ্চ লাফ, এই সিজার লাফটা হলো উচ্চ লাফের সাথে সম্পৃক্ত। উচ্চ লাফ 3 প্রকার আমরা জানি, এই 3 প্রকারের মধ্যে হলো এক প্রকার হলো সিজার লাফ। সিজার লাফ, বেলি রোল, ফস, বাড়ি ফল। সুতরাং সিজার লাফ হলো উচ্চ লাফের একটি প্রকারভেদ। মূলত উচ্চ লাফে লাফ দেওয়ার পূর্বে গতি অ্যাক্সেলারেট করার সময় পা কেচির মতো করে ক্রস করে লাফ দেয়া হয় বলে তাকে সিজার লাফ বলা হয়। তাহলে আপনারা কি এখন সিজার লাফ সম্পর্কে ধারণা পেয়েছেন? এটা উচ্চ লাফের সাথে সম্পৃক্ত, এটা হচ্ছে কোনো না, এটা হলো সিজার লাফটার নাম হয়েছে কারণ ক্রেচির মতো করে পা ক্রস করে লাফ দেওয়া হয়, সেই জন্য এটাকে সিজার লাফ বলা হয়। ম্যান্ডেটরি ওভার কি? ম্যান্ডেটরি ওভার খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আপনারা অনেকেই করেছেন। দেখুন ম্যান্ডেটরি ওভার মানে কি? বাধ্যতামূলক। তো বাধ্যতামূলক ওভার মানে কি? যেমন এখানে দেখেন উদাহরণ দিয়েছে, টেস্ট খেলা ক্রিকেটে 1 ঘন্টায় কমপক্ষে 15 ওভার বল করতে হবে। অন্যদিকে ওডিআইতে বা একদিনে আমরা যেটা দেখি 50 ওভারের ম্যাচ যেটা দেখি, সেখানে 3.5 ঘন্টার মধ্যে 50 ওভার শেষ করতে হবে, অথবা ঘন্টা প্রতি 14.28 ওভার শেষ করতে হবে, যাকে ম্যান্ডেটরি ওভার বলে। অর্থাৎ ম্যান্ডেটরি ওভার মানে হলো যে নির্দিষ্ট 1 ঘন্টাতে নির্দিষ্ট ওভার সম্পন্ন করাকে ম্যান্ডেটরি ওভার বলে। পাওয়ার প্লে কি? সহজ ভাষায় আমি বলেছিলাম এর আগে যে পাওয়ার প্লে হলো ফিল্ডিংয়ের সীমাবদ্ধতাকে পাওয়ার প্লে বলা হয়। যেমন ধরুন ওডিআই খেলাতে আমরা জানি কি প্রথম 10 ওভার সর্বোচ্চ 30 গজের বাইরে কয়জন প্লেয়ার থাকে? 2 জন। ঠিক একইভাবে টি-20তে প্রথম 6 ওভার কিন্তু মাত্র 2 জন খেলোয়াড় 30 গজ সীমানার বাইরে থাকে। রিটায়ার্ড হার্ট কি? এটা একজন কোশ্চেন করেছেন। দেখুন আঘাতজনিত কারণে অথবা দলের প্রয়োজনে অনেক সময় দেখবেন যে এখন বর্তমান সময়ে এমন হতে পারে যে টি-20 ম্যাচ চলতেছে, একজন স্লো খেলতেছে, তাকে উঠায় নিয়ে এসে আপনার হচ্ছে যে অন্য একজন ব্যাটারকে নামানো যায়। কিন্তু এক্ষেত্রে আরেকটা ব্যাপার আছে যে ওই ব্যাটার যাকে রিটায়ার হার্ট করে বাইরে বের করে নিয়ে আসা হবে, তাকে কিন্তু পরবর্তীতে সে কিন্তু চাইলেও ইনিংসে আবার যদি প্রয়োজন হয় সে আবার ব্যাটিংয়ে নামতে পারবে। সুতরাং আর আঘাতজনিত কারণে কিংবা দলের প্রয়োজনে একজন ব্যাটার ব্যাটিং ছেড়ে বেরিয়ে আসাকে রিটায়ার হার্ট বলা হয়। এক্ষেত্রে ব্যাটার পরবর্তীতে প্রয়োজন হলে পুনরায় একই ইনিংসে ব্যাটিং করতে পারবেন। ম্যান কাটিং কি? ম্যান কাটিং হলো বর্তমানে ম্যান কাটিংকে রান আউট হিসেবে বিবেচনা করা হয়। মূলত বল করার পূর্ব মুহূর্তে নন স্ট্রাইক ব্যাটার পপিং ক্রিজ ছেড়ে বেরিয়ে আসলে বোলার স্ট্যাম্প ভেঙে দিলে আম্পায়ার আউট দিবেন। এটা হলো আবেদনের সাপেক্ষে। এক্ষেত্রে যদিও অনেকে বলে যে ম্যান কাটিংটা এটা দেখতে ভালো লাগে না এই সেই, কিন্তু এটা এখন বর্তমানে আইনে পরিণত করা হয়েছে। ম্যান কাটিং এখন রান আউট বলে বিবেচিত হবে। চলে যান বিশ্বের দ্রুততম মানব ও মানবীকে। 2 জনাই যুক্তরাষ্ট্রের। একজন হলো মানব হলো নোয়া লাইলস, যিনি 9.83 সেকেন্ড নিয়ে বিশ্ব রেকর্ড করেছেন, এখন বর্তমানে দ্রুততম মানব। এবং মানবী হলো শ্যাকারি রিচার্ডসন, যিনি 10.75 সেকেন্ড নিয়ে তিনি রেকর্ড করেছেন। তাহলে আমরা বিশ্বের দ্রুততম মানবী পেয়ে গেলাম, দুজনই যুক্তরাষ্ট্রের। একজন প্রশ্ন করেছেন নো বল এবং হোয়াইট বলে আউট হয় কয়টা? একজন ব্যাটার নো বল থেকে আউট হয় হিট দ্য বল টুয়াইস, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড এবং রান আউট হতে পারেন। অন্যদিকে হোয়াইট বল থেকে হিট আউট হতে পারে, হিট উইকেট আউট হতে পারে, স্ট্যাম্প আউট হতে পারে, অবস্ট্রাক্টিং দ্য ফিল্ড আউট হতে পারে, রান আউট হতে পারে। ঠিক আছে, এই আউটগুলো আপনার দেখতেই পাচ্ছেন যে
নো বল এবং হোয়াইট বল থেকে হতে পারে। ডিউজ কি, আরেকজন প্রশ্ন করেছেন, কারণ এটা টিকাতে দিয়েছে। ডিউজ যেমন আমরা দেখি না অন্য খেলাতে টাই ভাঙে বা আমরা বলি ড্র হয়েছে, ড্রয়ের জন্য যে পদ্ধতি ব্যবহার করা হয়, ঠিক একইভাবে টেবিল টেনিস খেলায় ডিউজ ব্যবহার করা হয়। ধরেন উভয় খেলোয়াড়ের পয়েন্ট হলো 10, এক্ষেত্রে ডিউজ হবে। ডিউজ হলে উভয়ে একটি করে সার্ভিস পাবে, যাতে পরবর্তীতে 2 পয়েন্টের ব্যবধানে ডিউজ ভাঙবে, অর্থাৎ যে খেলোয়াড় 2 পয়েন্টের ব্যবধানে এগিয়ে যাবে সে মূলত ওই সেট জয়ী হবে। লাভ কত প্রকার, এটা প্রশ্ন করেছেন একজন। লাভ হলো 4 প্রকার, আমরা জানি, উচ্চ লাভ, দীর্ঘ লাভ, ত্রিলাভ, পোল ভল। নিক্ষেপ কত প্রকার, এটাও প্রশ্ন করেছেন। হাতুড়ি নিক্ষেপ, বর্ষা নিক্ষেপ, চাকতি নিক্ষেপ এবং গোলক নিক্ষেপ। এই সময় আরেকটু কথা বলে নিই। আপনারা এর মধ্যেও এই প্রশ্নের বাইরে অনেকে বেশ কিছু কোয়েশ্চেন করছেন বারবার। আমি যদিও একটু বিরক্ত হই, তারপরও বলে নিই যে আপনারা প্রশ্ন করছেন কলম দিয়ে লিখবেন নাকি পেন্সিল দিয়ে নেবেন। এই উত্তর আমি অনেকবার দিয়েছি। দেখুন, আপনার লেখার স্বার্থে আপনি কলম ব্যবহার করতে পারেন, পেন্সিল ব্যবহার করতে পারেন। আমরা বিশেষ করে মাঠগুলো আঁকানোর ক্ষেত্রে পেন্সিল ব্যবহার করি। আমি কলম ব্যবহার করেছিলাম, আপনাদেরকে বলে নিই যে সেটা হলো লেখা স্পষ্টকরণের জন্য। সেক্ষেত্রে আপনারা পেন্সিল ব্যবহার করবেন পরীক্ষার খাতায় এই কারণে যে ধরেন দাগটাকে একটু বাঁকা হলে আপনি তখন সেটা ঠিক করে রাবার দিয়ে মিশিয়ে নিতে পারবেন। সুতরাং আপনি অবশ্যই পেন্সিল ব্যবহার করবেন এবং ভালো পেন্সিল ব্যবহার করবেন, যেটা লেখাটা স্পষ্টভাবে বোঝা যায়। সুতরাং আপনারা এই কথা বলার সুযোগ নেই যে স্যার, প্রশ্ন করার সুযোগ নেই যে স্যার এটা করব, পেন্সিল ব্যবহার করব কিনা কলম ব্যবহার করব। আপনার অবশ্যই পেন্সিল ব্যবহার করা উত্তম, কলম ব্যবহার করলেও আপনার মার্ক কেটে নেবে না। আরেক প্রশ্ন করছেন যে স্যার মার্ক অঙ্কনের সময় মার্জিন টানবো কিনা। দেখেন, আপনি যদি মার্ক অঙ্কন করার সময় যদি আপনার মার্ক বড় লাগে বা বড় করেন, সেক্ষেত্রে মার্জিন না দিলেও কোনো সমস্যা নাই। মার্জিন দিলেই আপনার মার্ক বেশি দিবে এরকম কোনো নিয়ম নাই। খাতার সৌন্দর্যটাই হলো বড় কথা। আপনার খাতার সৌন্দর্যের জন্য যদি আপনি চান, আপনি মার্জিন দিবেন। মার্জিন যদি না দিতে পারেন, এক্ষেত্রে আপনার মার্ক কোনো কাটবে না। সুতরাং আমরা চলে যাই পরবর্তী 11 নম্বর প্রশ্নে। 11 নম্বর প্রশ্ন হলো হ্যান্ডবল খেলায় শাস্তি কত প্রকার। এখানে একটু বলে নিই, আমার 100 প্রশ্ন উত্তরে ওখানে একটু কারেকশন করতে হবে। হ্যান্ডবল খেলায় শাস্তি হলো 4 প্রকার। আমি ওখানে 4 প্রকার দিয়েছিলাম, ওটা পুরনো আইন ছিল। এখন হলো হ্যান্ডবল খেলায় শাস্তি হলো 3 প্রকার। যথা সতর্ক করবে প্রথমে, যেটা হলুদ কার্ড প্রদর্শন করবে। দ্বিতীয়ত হলো সাময়িক বহিষ্কার করবে, 2 মিনিট বহিষ্কার। এবং তৃতীয়ত হলো বহিষ্কার, লাল কার্ড প্রদর্শন করবে। এবং ছিল হলো চূড়ান্ত বহিষ্কার, যেটা এখন আর চূড়ান্ত বহিষ্কার বলে কোনো শব্দ নেই। এখন হলো কি বলছি তাহলে, যে এখন 3 প্রকার হ্যান্ডবল খেলায় শাস্তি আছে। বাংলাদেশের দ্রুততম মানবীকে ইমরানুর রহমান, যিনি হলো আপনার 10.36 সেকেন্ড নিয়ে তিনি বাংলাদেশে এখন দ্রুততম মানব। এবং শিরিন আক্তার 12.1 সেকেন্ড নিয়ে দ্রুততম মানবী। তিনি 15 বারের মতো তিনি এখন দ্রুততম মানবী। বাংলাদেশের রেকর্ড হোল্ডার হলো এই শিরিন আক্তার, যিনি কি বলছেন 15 বারের মতো তিনি দ্রুততম মানবী হয়েছেন। সাঁতার কত প্রকার, এই সাঁতার নিয়ে অনেকে কোয়েশ্চেন করছেন, কারণ সাঁতার নিয়ে অ্যাকচুয়ালি সিলেবাসে নাই, কিন্তু প্রশ্ন থাকতে পারে। সাঁতার হলো 4 প্রকার: মুক্ত সাঁতার, চিত সাঁতার, বুক সাঁতার, প্রজাপতি সাঁতার। সুইমিং পুলের দৈর্ঘ্য হলো 50 মিটার এবং 21 মিটার। সুইমিং পুলের পানির গভীরতা, এটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পানির গভীরতা হলো 1.8 মিটার। সুইমিং পুলে লেন থাকে কয়টি, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এগুলো আপনাদের জানা উচিত, কারণ পরীক্ষাতে থাকতেই পারে সিলেবাসের বাইরে 2-1 মার্কের। 2-1 মার্কের জন্য তো নিশ্চয়ই এটা আপনারা আপত্তি জানানোর কোনো সুযোগ নাই। সুইমিং পুলে তাহলে আমরা দেখলাম পানির গভীরতা 1.8 মিটার। সুইমিং পুলের লেন হলো টোটাল আমাদের কয়টা দেখছি, 8টি। লেনগুলো চওড়া কত, 2.50 মিটার। লিবারো কি, এটা যদিও এর আগে দিছি, আবারও আপনারা প্রশ্ন করছেন। লিবারো ভলিবল খেলা একজন রক্ষণ ভাগের বিশেষজ্ঞ খেলোয়াড়, যিনি অন্য খেলোয়াড়দের চেয়ে ভিন্ন জার্সি পরিধান করেন। একটি দলে তালিকাভুক্ত, অর্থাৎ যেই বেস্ট টিম ঘোষণা করা হয়, সেখানে 2 জন পর্যন্ত লিবারোকে দলে রাখতে পারবেন। 18তম প্রশ্ন একটা দেখেন, সম্প্রতি দাবা খেলা চলাকালীন দেশের গ্র্যান্ড মাস্টার খ্যাত ক্রীড়াবিদ মৃত্যুবরণ করেন, তার নাম কি? জিয়াউর রহমান। ইনি দেখেন, খেয়াল করেন, এই প্রশ্নটা যদিও আসবে কিনা জানি না, কিন্তু আপনাদের ভাইবা পর্যন্ত লাগতে পারে। সুতরাং এটা দিয়ে দিলাম। এটা রিসেন্ট একটা ঘটনা, যে দাবা খেলায় দাবার টেবিলে বসে তিনি জিয়াউর রহমান ওখানে স্ট্রোক করে আপনার মৃত্যুবরণ করেন আর কি। আরেকটা প্রশ্ন, ব্রজেন দাস সর্বমোট কতবার ইংলিশ চ্যানেল পাঠিয়ে দেন? তাই এই জিনিসটা জানা উচিত আমাদের। ব্রজেন দাস যদিও আমাদের ব্রিটিশ ভারত পাকিস্তানি আমলে তিনি মানুষ, তারপরেও দেখেন ব্রজেন দাস সর্বোচ্চ ইংলিশ পাড়ি দেন, যদিও তার বাড়ি হলো বিক্রমপুর অর্থাৎ বাংলাদেশে। তো তিনি 6 বার পাড়ি দেন। 1961 সালে 10 ঘন্টা 35 মিনিটে চ্যানেল পাড়ি দিয়ে বিশ্ব রেকর্ড করেন। এটা কিন্তু একটা অ্যাকচুয়ালি আমাদের জন্য একটা গর্বের ব্যাপার আমি মনে করি। হ্যাঁ, তো এইটা আমার মনে হয় যে এই গর্বের জন্য আমি এই প্রশ্নটা দিয়েছি। আপনাদের জানা উচিত যে ব্রজেন দাস সর্বমোট 6 বার তিনি হলো ইংলিশ চ্যানেল পাড়ি দিয়েছেন। এবং
একবার 1961 সালে 10.10 ঘন্টা 35 মিনিটে তিনি ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে তখন তৎকালীন সময়ে বিশ্ব রেকর্ড করেন। লাস্ট প্রশ্ন, ক্রিকেট খেলায় আম্পায়ার ও ফুটবল খেলায় রেফারি কতজন থাকেন? একটু খেয়াল করেন, ক্রিকেট খেলায় আম্পায়ার দুজনই থাকে, অন ফিল্ডে আম্পায়ার থাকে দুইজন, অফ ফিল্ডে একজন ও থার্ড আম্পায়ার থাকে একজন, এটা আপনারা জানেন। বাট যদি শুধুমাত্র আম্পায়ার থাকে তাহলে অন ফিল্ড আম্পায়ার দুইজন থাকে, ঠিক আছে। অফ ফিল্ডে একজন থাকে যিনি ওই তৃতীয় আম্পায়ার, মাঠের আম্পায়ার দুজনকে হেল্প করে, অনেক সময় দেখবেন পানি খাওয়াতে নিয়ে আসছে, বল পরিবর্তন করতে আসছে, ওটা অফ ফিল্ড আম্পায়ার। ওই অফ ফিল্ড আম্পায়ার আরেকজন আরেক ক্ষেত্রে দায়িত্ব পালন করে। ধরেন এই দুইজনের মধ্যে যদি ইনজুরি হয় কেউ বা কোনো আঘাত পায়, সেক্ষেত্রে এই অফ ফিল্ড আম্পায়ারকে কিন্তু আম্পায়ারিং করতে হয়। আর থার্ড আম্পায়ার কি করে আপনারা জানেন, টেলিভিশনে তিনি সিদ্ধান্ত দেন। ফুটবল ম্যাচ আপনি একজন এই প্রশ্নটা করেছেন, এই দুইটা প্রশ্ন একজন করেছেন। ফুটবল খেলায় রেফারি একজনই থাকে, ফুটবল খেলায় রেফারি একজনই থাকে, মনে রাখেন। আর বাকিগুলোকে ম্যাচ অফিসিয়াল বলে, অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট রেফারি, তারপরে অ্যাডিশনাল অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকে, তারপরে আপনার হচ্ছে যে যিনি দেখবেন যে মাঠের বাইরে অফ ফিল্ডে অ্যাসিস্ট্যান্ট রেফারি থাকে, সবগুলোকেই ফুটবল খেলায় কিন্তু ম্যাচ অফিসিয়াল বলে, তাদেরকে কিন্তু রেফারি বলা হয় না। সুতরাং ফুটবল খেলায় ম্যাচ রেফারি একজনই। তো আশা করি আপনারা এই যে আজকে আপনাদেরকে আমি মোটামুটি সাম্প্রতিক এবং আপনারা যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর দেওয়ার চেষ্টা করেছি। তো আপনাদের সকলের জন্য 18তম নিবন্ধনের পরীক্ষা সবার ভালো হোক, আমি এই প্রত্যাশা করি, দোয়া করি। আপনারা পরীক্ষা ভালো দেন, চেষ্টা করবেন সবাই যেন 100 মার্কের অ্যান্সার করতে পারেন, এবং 100 মার্কের অ্যান্সার করতে পারলে আপনি স্যাটিসফাইড হতে পারবেন। তার আগে কিন্তু আপনি স্যাটিসফাইড হওয়াটা একটু ডিফিকাল্ট। সুতরাং আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার যদি এই চ্যানেল থেকে উপকৃত হয়ে থাকেন তাহলে পরীক্ষা শেষে এসে আপনারা উপকারগুলো বলবেন। আর যদি আপনাদের কোনো পরামর্শ থাকে, ভবিষ্যতে আপনারা এই চ্যানেলের সাথে থাকেন, আমি এই চ্যানেলটা নিয়ে আপনাদেরকে বলেছিলাম যে আমরা চেষ্টা করব চ্যানেলটার মাধ্যমে নতুন নতুন তথ্য দেওয়া, যেন আপনি শিক্ষকতা পেশায় যে অনেক লাভবান হন এবং আর আপনার জ্ঞানের পরিধি বাড়ে, সেই চেষ্টায় থাকবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সুস্থতার সহিত পরীক্ষা দেন, এই দোয়াই থাকলো। আসসালামু আলাইকুম।